ম্যানহাটনের 345 পার্ক এভিনিউয়ে এনএফএল এর হেডকোয়ার্টার্সে হামলার লক্ষ্য ছিল সন্দেহভাজন হামলাকারী শেইন ডেভন তামুরার। তবে ভুল এলিভেটরে ওঠার কারণে তিনি লক্ষ্য অর্জনে ব্যর্থ হন। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন এনওয়াইসি মেয়র এরিক অ্যাডামস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তামুরা মস্তিষ্কে আঘাত পাওয়ার জন্য এনএফএলকে দায়ী করেন। সেই ক্ষোভ থেকেই হামলার পরিকল্পনা করেন তিনি। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, মিডটাউন ম্যানহাটনে বন্দুক হামলায় হতাহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী শেইন ডেভন তামুরা প্রতিযোগিতামূলক ফুটবল খেলতেন। মাথায় আঘাত পাওয়ার কারণে ক্রনিক ট্রমাটিক এনসেফ্যালোপ্যাথিতে আক্রান্ত ছিলেন তিনি। তামুরার মরদেহ তল্লাশিকালে তার ওয়ালেট থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট থেকে এই বিষয়টি জানতে পেরেছেন তদন্তকারী কর্মকর্তারা। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে মেয়র আরও জানান, নিজের মাথায় আঘাতের জন্য সম্ভবত ন্যাশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষকে দায়ী করতেন তামুরা, আর তাই ওই ভবনে অবস্থিত এনএফএল এর হেডকোয়ার্টার্সে হামলা করতে যান তিনি। তবে ভুল এলিভেটর ব্যবহার করায় সেখানে পৌঁছাতে ব্যর্থ হন তামুরা। এ সময় এনওয়াইপিডির কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে আলাদা করে শোক প্রকাশ করেন তিনি। বাংলাদেশি আমেরিকান দিদারুল অন্তঃসত্ত্বা স্ত্রী ছাড়াও আরও 2 সন্তান রেখে গেছেন। এই ঘটনায় হামলাকারীর গুলিতে নিহত দিদারুলের পরিবারের সাথে মঙ্গলবার সকালেই দেখা করেছেন মেয়র অ্যাডামস। এ সময় এক প্রশ্নের জবাবে মেয়র জানান, সন্দেহভাজন হামলাকারী তামুরা লাস ভেগাসের বাসিন্দা। সেখান থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্ক সিটিতে এসে হামলার এই ঘটনা ঘটিয়েছেন তিনি। এই ঘটনার জন্য অন্য স্টেটগুলোর দুর্বল আগ্নেয়াস্ত্র আইনকে দায়ী করে মেয়র বলেন, নিউ ইয়র্কের আগ্নেয়াস্ত্র বিষয়ক আইন অনেক শক্ত হলেও অন্য স্টেটের ক্ষেত্রে তা নয়। এদিকে এই ঘটনায় জোরালো কোনো প্রতিক্রিয়া না দিলেও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড থেকে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, তাকে হামলার বিষয়ে জানানো হয়েছে। ঘটনার তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা আছে জানিয়ে ট্রাম্প নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অন্যদিকে আরেক সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গভর্নর ক্যাথি হকুল কংগ্রেসের প্রতি প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধে আইন পাশের আহ্বান জানান। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনে বন্দুক হামলায় এনওয়াইপিডির এক কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের 345 পার্ক অ্যাভিনিউ অবস্থিত 44 তলা ভবনে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি। তবে হামলাকারীর ব্যক্তির নাম শেইন ডেভন তামুরা। সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নিহত এনওয়াইপিডি কর্মকর্তা বাংলাদেশি অভিবাসী ছিলেন। তার নাম দিদারুল ইসলাম। সোমবার সন্ধ্যা 6:40 দিকে এক বন্দুকধারী বুলেট প্রুফ ভেস্ট পরে একটি এয়ার স্টাইলের রাইফেল নিয়ে ম্যানহাটনের 345 পার্ক এভিনিউতে অবস্থিত 44 তলা একটি ভবনে প্রবেশ করে। ভবনটির 33 তলায় গিয়ে গুলি চালায় সে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। সিসিটিভি ক্যামেরায় ভবনটির ভেতরে বন্দুকধারীর প্রবেশের দৃশ্য ধরা পড়েছে। বহুতল ভবনটিতে বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ফুটবল লিগের সদর দপ্তর অবস্থিত। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। গুলির শব্দে মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের অনেকে দৌড়ে রাস্তায় চলে আসেন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশি নিরাপত্তায় ভবনে থাকা লোকদের বাইরে বের করে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী একজন ব্যক্তিকে মাটিতে শুয়ে থাকতে দেখা গিয়েছিল, যাকে পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জনসাধারণকে পার্ক এভিনিউ এবং লেক্সিংটন এভিনিউর মধ্যবর্তী ইস্ট 52nd স্ট্রিট এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের নতুন বাণিজ্য চুক্তির কারণে জার্মানির অর্থনীতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা বলেন তিনি। তবে নতুন বাণিজ্য চুক্তিকে জোর গলায় সমর্থন করে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার দাবি করেছেন, ট্রাম্পের বাণিজ্য নীতি দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে নিয়ে আসবে। কিন্তু এ বিষয়ে দ্বিমত পোষণ করে অর্থনীতি বিশ্লেষক ডেভিড গুরা দাবি করেছেন, চড়া শুল্ক দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে। কয়েক মাস দর কষাকষির পর গত রবিবার আমেরিকার সাথে একটি বাণিজ্য চুক্তি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। স্কটল্যান্ডে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই সমঝোতায় পৌঁছান। 1 আগস্ট থেকে চালু হচ্ছে নতুন শুল্ক।
চুক্তি শর্ত অনুযায়ী ইউভুক্ত ২৭টি দেশের প্রায় সকল পণ্যে ৩০% বদলে ১৫% শুল্ক আরোপ করবে ট্রাম্প প্রশাসন। বিনিময়ে আমেরিকার নির্দিষ্ট কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে ইইউ। ট্রাম্প প্রশাসন এই বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বললেও নিজের অসন্তুষ্টি জানান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। চুক্তি হলেও আমাদের ওপর তো ১৫% শুল্ক বহাল থাকছে, কিন্তু আমেরিকার পণ্য পাচ্ছে শুল্কমুক্ত সুবিধা। এই চুক্তি আমাদের রপ্তানিমুখী অর্থনীতির ওপর অতিরিক্ত বোঝা তৈরি করবে, তা খুবই স্পষ্ট। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এই নতুন বাণিজ্য চুক্তি জার্মান অর্থনীতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্জ। তিনি সতর্ক করে বলেন, এই শুল্কের চাপ জার্মানির পাশাপাশি আমেরিকার ওপরও বিরূপ প্রভাব ফেলবে। শুধু ইউরোপ ও জার্মানির উপর বিরূপ প্রভাব পড়বে এরকম মনে করার কোনো কারণ নেই। আমেরিকার মানুষের স্বার্থ রক্ষায় এই চুক্তি সফল হবে বলে মনে করি না আমি। মূল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি ট্রান্স আটলান্টিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে তুমুল দর কষাকষি চলছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে শুল্ক পুরোপুরি এড়ানো সম্ভব হবে না বলে মনে করেন তিনি। Intense phase. It's a complex negotiation. You see with the various trade deals that have been agreed by other jurisdictions, European Union yesterday, Japan before. একই দিনে ব্রাজিল ও আমেরিকার প্রায় ২০০ বছরের পুরানো দ্বিপাক্ষিক সম্পর্কের কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে করিয়ে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। ক্লিন্টন, ওবামা, বুশ, হিলারি, বাইডেন সবার সাথেই বোঝাপড়া ভালো ছিল আমার। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যদি কোনো দ্বিমত থাকে আমাদের আলোচনার টেবিলে বসেই তার সমাধান করা সম্ভব। হঠাৎ করে ব্রাজিলের উপর ৫০% শুল্ক আরোপ করাটা কোনো সমাধান হতে পারে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি জোর গলায় সমর্থন করলেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। বাণিজ্য নীতির অবকাঠামোগত পরিবর্তন দেশের অর্থনীতির জন্য সুফল নিয়ে আসবে বলেই মনে করেন তিনি। কিন্তু ট্রাম্প প্রশাসনের আরোপিত এই শুল্ক দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করেন ব্লুমবার্গের প্রতিবেদক ডেভিড গুরা। নতুন বাণিজ্য চুক্তির ফলে আমেরিকা ও ইউরোপের সম্পর্কেও অনেক পরিবর্তন আসবে বলে মনে করেন এই বিশ্লেষক। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আমেরিকায় বিনিয়োগ করলেই পাল্টা শুল্ক থেকে মুক্তি পাবে ব্যবসায়িক অংশীদার দেশগুলো। সোমবার ওহাইওর ক্যান্টনে ফেয়ারক্রেস্ট স্টিল প্ল্যান্টের এক জনসভায় একথা বলেন ভ্যান্স। জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের কোনো বিকল্প নেই বলেই মনে করেন ভ্যান্স। ফেয়ারক্রেস্টের ইস্পাত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকদের আমেরিকার স্বপ্ন পূরণ করার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ট্রাম্প প্রশাসন। দেশের ব্যবসায়িক অংশীদারদের ওপর আরেক দফা ক্ষোভ ঝাড়লেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আমেরিকায় অন্যান্য রাষ্ট্র পণ্য রপ্তানি করেছে, কিন্তু বাণিজ্য ঘাটতি পূরণে কেউ কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। ভ্যান্স বলেন, একমাত্র ডোনাল্ড ট্রাম্পই উচ্চ হারে শুল্ক আরোপ করে দেশকে শোষণের হাত থেকে বাঁচাচ্ছেন। ভ্যান্স জানান, এদেশে শিল্প খাতে বিনিয়োগ করলে তবেই পাল্টা শুল্ক থেকে দেশের ব্যবসায়িক অংশীদাররা মুক্তি পাবে। মেক্সিকো ও চায়নাতে পণ্য তৈরি করে তা এদেশে সস্তায় বিক্রির সুযোগ প্রেসিডেন্ট ট্রাম্প আর কাউকে দেবে না বলে সতর্ক করেন ভাইস প্রেসিডেন্ট। দেশের কোম্পানিগুলোকে এদেশেই কারখানা ও শ্রমিকের ওপর বিনিয়োগ করতে হবে বলে হুঁশিয়ার করেন ভ্যান্স। ইস্পাত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকদের আমেরিকান ড্রিম পূরণে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ট্রাম্প প্রশাসন। জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের কোনো বিকল্প নেই বলেই মনে করেন ভ্যান্স। তিনি জানান, প্রেসিডেন্টের করছাড় নীতির কারণে এখন থেকে মজুরির সিংহভাগ ঘরে নিয়ে যেতে পারবেন সব শ্রেণী ও পেশার মানুষ। ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, লাগাম ছাড়া অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সাবেক প্রশাসন কিছুই করেনি। তিনি বলেন, দেশের মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে সীমান্ত সুরক্ষায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ইস্পাত কারখানার মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করার পাশাপাশি প্ল্যান্টটি ঘুরে দেখেন ভ্যান্স। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিশ্ববাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সব ধরনের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন। নিউইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনে বন্দুক হামলায় এনওয়াইপিডির এক কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের 345 পার্ক অ্যাভিনিউ অবস্থিত 44 তলা ভবনে এই ঘটনা ঘটে।
এখন পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি, তবে হামলাকারী ব্যক্তির নাম শেইন ডেভন তামুরা। সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নিহত এনওয়াইপিটি কর্মকর্তা বাংলাদেশি অভিবাসী ছিলেন। তার নাম দিদারুল ইসলাম। We lost 4 souls to another senseless act of gun violence, including a member of the New York City Police Department, Officer Islam. সোমবার সন্ধ্যা 6:40 দিকে এক বন্দুকধারী বুলেট প্রুফ ভেস্ট পরে একটি এয়ার স্টাইলের রাইফেল নিয়ে ম্যানহাটনের 345 পার্ক এভিনিউতে অবস্থিত 44 তলা একটি ভবনে প্রবেশ করে। ভবনটির 33 তলায় গিয়ে গুলি চালায় সে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। সিসিটিভি ক্যামেরায় ভবনটির ভেতরে বন্দুকধারীর প্রবেশের দৃশ্য ধরা পড়েছে। And immediately opened fire on an NYPD officer. He then shoots a woman who took cover behind a pillar and proceeds through the lobby spraying it with gunfire. বহুতল ভবনটিতে বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ফুটবল লিগের সদর দপ্তর অবস্থিত। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। গুলি শব্দে মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের অনেকে দৌড়ে রাস্তায় চলে আসেন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশি নিরাপত্তায় ভবনে থাকা লোকদের বাইরে বের করে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী একজন ব্যক্তিকে মাটিতে শুয়ে থাকতে দেখা গিয়েছিল, যাকে পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 27-year-old male with a Las Vegas address. The vehicle he exited is registered in Nevada to Mr. Tamura. নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জনসাধারণকে পার্ক এভিনিউ এবং লেক্সিংটন এভিনিউর মধ্যবর্তী ইস্ট 52nd স্ট্রিট এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। 27-year-old male with a Las Vegas address. The vehicle he exited is registered in Nevada to Mr. Tamura. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি কখনোই প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কুখ্যাত দ্বীপে যাননি। এ বিষয়ে এপস্টিনের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, তার নিয়োগ দেওয়া লোকদের ফুসলিয়ে নিয়ে যাওয়ার কারণে এপস্টিনের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে এপস্টিনের দীর্ঘদিনের সহযোগী কিশোরী পাচারের দায়ে সাজাভুক্ত গিলেন ম্যাক্সওয়েলকে ক্ষমা করার সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প। অন্যদিকে গত শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সোমবার নিজের সাজা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন গিলেন ম্যাক্সওয়েল। যদিও হাউস স্পিকার মাইক জনসন মনে করেন ম্যাক্সওয়েলের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল। ইউএস ভার্জিন আইল্যান্ডসে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের একটি ব্যক্তিগত দ্বীপ ছিল, যেখানে তিনি রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাতেন। অভিযোগ রয়েছে, এপস্টিন এই জায়গাটি পাচার হওয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ওপর যৌন নির্যাতন চালানোর কাজে ব্যবহার করতেন। সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের গলফ কোর্সে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠককালে এপস্টিন প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ অনেকেই এপস্টিনের দ্বীপে গিয়েছিলেন, কিন্তু তাদের বিষয়ে কেউ কোনো কথা বলে না। এপস্টিনের দ্বীপে যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দেওয়াটা নিজের সুবিবেচনা সম্পন্ন সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। 1990 ও 2000 দশকের শুরুতে এপস্টিনের সাথে মেলামেশা করতেন ট্রাম্প। তাদের সেই সম্পর্ক শেষ হওয়ার কারণও নতুনভাবে ব্যাখ্যা করেন তিনি। ট্রাম্প বলেন, তিনি মানা করা সত্ত্বেও তার কর্মীদের নিয়ে যাচ্ছিল এপস্টিন, যা তাকে ক্ষুব্ধ করে। সে কারণে তিনি এপস্টিনকে পরিত্যাগ করেন। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, এপস্টিনের 50তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে অশালীন শব্দ ব্যবহার করে একটি চিঠি লিখেছিলেন ট্রাম্প। চিঠিতে এক নগ্ন নারীর ছবিও আঁকা ছিল, তবে ট্রাম্পের দাবি তিনি নারীদের ছবি আঁকেন না। এছাড়া কিছু মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী 20 বছরের কারাদণ্ডপ্রাপ্ত গিলেন ম্যাক্সওয়েলকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে কেউ তার সাথে যোগাযোগ করেনি এবং এখন এ নিয়ে আলোচনা করা অপ্রাসঙ্গিক। এপস্টিন মামলা সম্পর্কিত সব নথি প্রকাশ করতে নিজের সমর্থক ও রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। গুঞ্জন রয়েছে, এপস্টিনের নথিতে নিজের নাম থাকায় সেগুলো
প্রকাশ করতে চাইছেন না তিনি। বরাবরের মতোই সব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। এদিকে জেফ্রি অ্যাপস্টিনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল তার বিচারাধীন আপিল গ্রহণ করতে এবং যৌন পাচারের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা রায় বাতিল করতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছেন। সোমবার তার আইনজীবীরা এই সংক্রান্ত আবেদন দাখিল করেন। আবেদনে ম্যাক্সওয়েল দাবি করেছেন ফেডারেল কর্তৃপক্ষের সাথে অ্যাপস্টিনের করা একটি চুক্তি তাকে বিচার থেকে রক্ষা করেছিল এবং তিনি সেই চুক্তির আওতায় পড়েন। তবে জাস্টিস ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টকে ম্যাক্সওয়েলের আবেদন প্রত্যাখ্যান করতে আহ্বান জানিয়েছে। প্রসিকিউটরদের যুক্তি, ওই চুক্তিতে ম্যাক্সওয়েল কোনো পক্ষ ছিলেন না এবং চুক্তিটি শুধু ফ্লোরিডার জন্য প্রযোজ্য ছিল। গাজায় ত্রাণের খাবারকে ইসরায়েল যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সেনেটর ক্রিস ভ্যান হোলেন। সোমবার MSNBCকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন। এ কারণে তিনি সহ 21 জন সেনেটর ট্রাম্প প্রশাসনের কাছে ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থায় অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গাজায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান তারা। এদিকে ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট জো ইংলিশের মতে কমপক্ষে 30 দিন যুদ্ধবিরতি নিশ্চিত করা গেলে গাজার অপুষ্ট শিশুদের বাঁচানো যেতে পারে। গাজায় খাদ্য সরবরাহকারী ইসরায়েল সমর্থিত মানবিক সহায়তা প্রদানকারী সংস্থায় অর্থায়ন বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন 21 জন সেনেটর। জাতিসংঘের তথ্য মতে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে 1000-এরও বেশি বেসামরিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এ কারণে ত্রাণ বিতরণে মানুষের জীবন নাশের হুমকি থাকায় আমেরিকানদের ট্যাক্সের অর্থ এই খাতে বিনিয়োগ না করার আহ্বান তাদের। এদিকে এই বিষয়ে কথা বলতে সোমবার MSNBCর এক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেন। এ সময় তিনি জানান এই খাতে অন্তত $15 মিলিয়ন বিনিয়োগ করা হচ্ছে। তবে দেশের জন্য এটি এক ধরনের খারাপ বিনিয়োগ বলেও মন্তব্য করেছেন সেনেটর। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন মাত্র কয়েক মাস আগেই গাজায় মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর থেকেই অনাহারে দিন কাটাচ্ছে গাজার মানুষ। এরপর ত্রাণ সরবরাহ পুনরায় চালু করা হলেও জাতিসংঘের মানবিক সংগঠনকে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। চালাকি করে নিজেদের একটি সংগঠনকে দেয়া হয় এই দায়িত্ব। তবে তা ত্রাণ বিতরণের উদ্দেশ্য নয়, বরং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেই ইসরায়েল এই মৃত্যু ফাঁদ তৈরি করেছে বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর। তিনি আরো বলেন, খাদ্য সরবরাহের নামে যাতে করে ইসরায়েল এমন গণহত্যা চালাতে না পারে তাই ট্রাম্প প্রশাসনের কাছে এই খাতে বিনিয়োগ না করার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম যাতে পুনরায় চালু করা হয় সে বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এদিকে মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির ভিপি বব কিচেন বলেন, গাজায় বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, আর উপর থেকে যেসব ত্রাণ ফেলা হচ্ছে তাও প্রয়োজনের তুলনায় নগণ্য। অন্যদিকে ইউনিসেফ বলছে একটি টেকসই যুদ্ধবিরতিই পারে শিশুদের জীবন বাঁচাতে। ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট জো ইংলিশ জানান, কমপক্ষে 30 দিনের জন্য যুদ্ধবিরতি দেওয়া হলে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত গাজার শিশুদের বাঁচানো যেতে পারে। এছাড়াও সাবেক CIA অফিসার মার্ক পলিমেরোপৌলোস বলেন, ক্ষুধা ও অপুষ্টির খবরে আন্তর্জাতিক ক্ষোভের পর গাজায় সাহায্য সরবরাহ বৃদ্ধির সুবিধার্থে গাজার কিছু অংশে দৈনিক 10 ঘন্টা সামরিক তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। স্ন্যাপ সুবিধা পাওয়া লোকজনের ব্যক্তিগত তথ্য দাবি করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে 20টি ডেমোক্রেটিক স্টেট। সোমবার ভার্চুয়াল এক বৈঠকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করেন ক্যালিফোর্নিয়া সহ 20 স্টেটের অ্যাটর্নি জেনারেলরা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান, স্ন্যাপের সুবিধা নেয়ার জন্য আবেদনকারীর নাম ঠিকানা সহ ব্যক্তিগত সংবেদনশীল তথ্য চেয়েছে USDA। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডেনা নেসেল বলেন, স্ন্যাপ নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এই উদ্যোগের কারণে শুধু অভিবাসীরাই নয়, নিম্ন আয়ের যেসব নাগরিক স্ন্যাপের উপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হবে। গত 5 বছরে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বা স্ন্যাপের সুবিধা গ্রহণকারীদের নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, জন্ম তারিখ এবং ঠিকানা সহ সব তথ্য জমা দিতে ওয়াশিংটন DC সহ আরও 20 স্টেটকে নির্দেশনা দেয় এগ্রিকালচার ডিপার্টমেন্ট। সোমবার USDA-র এ দাবির বিষয়ে আপত্তি জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন DC, ক্যালিফোর্নিয়া সহ 20টি ডেমোক্রেটিক স্টেটের সবগুলো। Alongside 20 attorneys general
and a governor's office were suing the U.S. Department of Agriculture. এরই মধ্যে মামলা প্রসঙ্গে আলোচনা করতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং মিশিগানের অ্যাটর্নি জেনারেলরা। এ সময় তারা বলেন, অভূতপূর্ব এই পদক্ষেপের ফলে দেশের কয়েক মিলিয়ন মানুষের জীবনযাত্রার পথ বন্ধ হয়ে যেতে পারে। এমনকি স্টেটগুলো যদি ওই নির্দেশনা না মানে তবে ফেডারেল সরকার ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলে জানান ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। And for threatening to withhold funding unless we comply. স্ন্যাপের সুবিধা গ্রহণের আবেদনকারীর নাম ঠিকানা সহ ব্যক্তিগত সংবেদনশীল তথ্য চেয়েছে বলেও জানান বন্টা। But now the Trump administration is demanding that states turn over personal sensitive data, names, social security numbers, home addresses, even for people who applied years ago. বন্টার তথ্য মতে স্ন্যাপ হলো ফেডারেল অর্থায়নে পরিচালিত ও স্টেট নিয়ন্ত্রিত একটি প্রোগ্রাম যা পুরো দেশের কয়েক মিলিয়ন নিম্ন আয়ের পরিবারগুলোকে কয়েক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়ে থাকে। SNAP is a lifeline for over 5 million Californians. It helps working families, seniors, children, and people in crisis put food on the table. এ সময় মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল উদ্বেগ জানিয়ে বলেন, এই নির্দেশনার মাধ্যমে শুধু অভিবাসীরাই নয়, নিম্ন আয়ের যেসব মানুষ এই সুবিধা নিয়ে থাকে ও সংস্থাকে বিশ্বাস করে থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে। But I think it's important to remember it's also to send a chilling effect to American citizens. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।